ভোর থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল। ঘুম ভেঙে গিয়েছিল তার অনেক আগেই। অন্ধকার ঘরটায় শুয়ে বৃষ্টির আওয়াজ শুনছিলেন ইন্দুবালা। অল্প অল্প বাতাসে দুলছিল জানলার হালকা পর্দাগুলো। তার ফাঁক দিয়ে উঁকি মারছিল একটু একটু করে ফর্সা হতে থাকা আকাশটা। একতলায় ভাতের হোটেলের ওপরে তার ঘরটা ছোট্ট হলেও বেশ খোলামেলা, অন্তত এই বাড়ির অন্য ঘরগুলোর থেকে। ঘরের চারিদিক বরাবর বেশ কয়েকটা জানলা। সামনের দিকে এগিয়ে গেলে ছেনুমিত্তির লেন, হরেক মানুষ, গাড়ি ঘোড়ার যাতায়াত। আর পেছন দিকটা শাশুড়ির আমলের ছোট্ট বাগান, শিরেঙ্গে নারকোল গাছ, ঘোষদের ডোবার পাশে একটা ঝাঁকড়া তাল গাছ, উঠোনের আম গাছের ডালপালা আরও কয়েকটা জানলায় ছড়ানো ছিটানো। এই ঘরটা আসলে ছিল ইন্দুবালার স্বামী মাস্টার রতনলাল মল্লিকের আমোদের জায়গা। তিনি তার ইয়ার বন্ধুদের নিয়ে এসে এই ঘরেই জোটাতেন। দিন রাত তাস পেটা চলত, তার সাথে গেলাসের পর গেলাস হুইস্কি আর সোডা। ঘরখানায় ঢুকলে মনে হতো কেউ যেন সকালের আঁচ ধরিয়েছে। ঝাড় দিয়ে জড়ো হতো রাশিকৃত পোড়া সিগারেট আর তার প্যাকেট। শাশুড়ি উঠতে বসতে খোঁটা দিত বইয়ের গতর নিয়ে, যে গতরে তার বাহির্মুখ ছেলে অন্দরে মন বসাতে পারল না। অথচ নাতি নাতনির অভাব হলো না মোটেও। তিনটে সন্তানকে রেখে মাস্টার রতনলাল মল্লিক যখন ইহজীবনের মায়া ত্যাগ করলেন, তখন ইন্দুবালা ভেতরের ঘর থেকে বাইরের এই ঘরে এসে থাকতে শুরু করলেন। শুধু কি অনেক আলো হাওয়া বাতাসের জন্য? না, তা মোটেই না। এই ঘরে থাকলে তিনি নিচের হোটেলের রান্নাঘর থেকে ছোট ছোট ছেলে মেয়েদের উপস্থিতি টের পেতেন। সিঁড়ির মুখ থেকে এই ঘরের দিকে নজর দেওয়া যেত খুব সহজে। আর এই ঘরটায় এলেই যেন ইন্দুবালার কলাপোতার বাড়ির দাওয়াখানা মনে পড়ে যেত। চারিদিকে সবুজের চাঁদোয়া। ইন্দুবালা পাশ ফিরলেন। এই এত বয়সেও স্মৃতিগুলো কেন এলোমেলো হয়ে যায় না? ভুলেও তো যেতে পারে মানুষ অনেক কিছু। নিয়তিকে দোহাই দেন ইন্দুবালা, হয় ভুলিয়ে দাও, না হলে ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। অদৃষ্টকে 7 গাল পারলেও অনেক কিছু ভোলা হয় না ইন্দুবালার। ভাগ্যিস ভোলা হয় না। তাই তো আনাজের চুবড়ি থেকে, সুত সুতোর কৌটো থেকে, ভাতের হাড়ির সুবাস থেকে বেরিয়ে আসে কত কত গল্প। ইন্দুবালা চোখ বন্ধ করে আবার একটু ঘুমানোর চেষ্টা করলেন। ঠাম্মা সন্ধেবেলায় আফিম খেত। ছোট ছোট কালো কালো গুলি করা থাকতো কৌটোতে। বাবা খুলনা শহরের বড় এক আড়তদারের কাছ থেকে নিয়ে আসতো। ফুরিয়ে আসতে থাকলেই ঠাম্মার মাথা যেত খারাপ হয়ে। এক টানা আবদার চলতো তার। ধুয়ো টেনে টেনে ঠাম্মা বলে চলতো, ও হরি, নিয়ে আয় না বাবা, শেষ হয়ে গেল যে গুলি। সেই কাতর চাহনি এখনো যেন মনে পড়ে ইন্দুবালার। ঠিক মরে যাওয়া মানুষের সাথে তার কি কোনো মিল ছিল? ছ্যাঁত করে ওঠে বুকটা। শাশুড়ির কথা মনে পড়ে, স্বামীর কথাও। মৃত মানুষের চাহনি ইন্দুবালাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। মুকুলে ভরা আম গাছের তলায় শোয়ানো হয়েছিল দাদুকে। ইন্দুবালা তখন খুব ছোট। কিছুক্ষণ আগে ঠাম্মা ভাজছিল দাওয়া আলো করা নতুন গুড়ের মালপোয়া। গোটা গ্রামে যেন ছড়িয়ে পড়েছিল গন্ধ। তেলের ছ্যাঁকছুক আওয়াজে উমনো ঝুমনোর পিঠে খাওয়ার গল্পটা আগাগোড়া বলে চলছিল ঠাম্মা। হাঁ করে বসে শুনছিল ছোট্ট ইন্দুবালা। দাদু স্নান করতে যাচ্ছিল বস্তির পুকুরে। বাবা গিয়েছিল ধান বিক্রি করতে হাটে। মা ছিল শোয়া, ভাই তখন পেটে। দাদুর ইচ্ছে হয়েছিল অসময়ে মালপোয়া খাওয়ার। মুখ ফুটে যে মানুষ চায় না কিছু, সেই মানুষ যখন মালপোয়া খেতে চেয়েছে, ইন্দুবালার ঠাম্মার আনন্দ আর গোপন থাকেনি। নিজেই গম পিষিয়ে নতুন আটা বের করেছেন জাঁতি ঘুরিয়ে, চাল কুটেছেন ঢেকিতে, বেটেছেন শিলনোড়ায় মিহি করে, নতুন গুড়ের হালকা একটা রস করেছেন। কয়েকদিন খুব ব্যস্ত থেকেছেন নানান তরিজুতের ছোটোখাটো উপকরণ নিয়ে। আর ইন্দুবালা ঠাম্মার আঁচল ঘিরে
কাপড় জড়িয়ে কোলে শুয়ে সেই আখ্যানের অংশীদার হয়েছে। উমনো ঝুমনোর গল্প যখন ফুরিয়ে এসেছে, শেষ মালপোয়া যখন তেলের ওপর লাল হয়ে ফুলে উঠছে, মৌরীর সুবাস যখন কলাপোতা গ্রামে মোমো করে উঠছে, দাদু স্নান সেরে এসে তুলসী প্রণাম করতে গিয়ে বসে পড়লেন দাওয়ায়। জীবনের শেষ প্রার্থনা আর তাঁর করা হলো না। একদিন কথা বন্ধ রেখে পরের দিন ভোরের সূর্য ওঠার আগে দাদু চলে গেল। আমতলায় শোয়ানো থাকলো তাকে। হরিনাম সংকীর্তনের দল গোল হয়ে ঘিরে ঘিরে ইনিয়ে বিনিয়ে সুর তুলল। বাড়ি থেকে কেউ মরা কান্নায় চিৎকার করল না। ঠাম্মা বসে থাকলো পাথরের মতো। বাবা কি করবে বুঝতে পারল না। মায়ের তখন প্রসব যন্ত্রণা। ইন্দুবালা চুপি চুপি দাওয়ার পাশে ছোট্ট বেড়ার ধারে রান্নাঘরে তখন কাঁসার রেকারিতে চাপা দেওয়া আছে মালপোয়া। এদিক ওদিক তাকিয়ে হাতে তুলেছিল সবে ছোট্ট মেয়েটা। গ্রামের কোনো এক বউ দেখে ফেলেছিল। রেড়ে করে উঠে এসে ধরেছিল হাত। অশৌচের বাড়িতে খেতে আছে কোনো কিছু, ফেল হাত থেকে, ফেল বলছি। ইন্দুবালা ফেলতে পারেনি সেই মালপোয়া। গোটা রাত ধরে নতুন গুড়ের রসে সেগুলো যেন তখন আরও অনেক ফুলে ফেপে উঠেছিল। হালকা গন্ধ বেরোচ্ছিল মৌরীর। এতক্ষণ যে ঠাম্মা কারো সাথে কথা বলেননি, চুপ করে বসেছিলেন, তিনি উঠে এলেন। খুব শান্ত অথচ কঠিন গলায় বললেন, ছেড়ে দাও ওকে পাঁচুর মা। ওর খাওয়া মানে ওর দাদুর আত্মার শান্তি পাওয়া। আত্মা না জুড়ালে মায়া কাটবে কি করে? গপ গপ করে গোটা তিনেক মালপোয়া খেয়ে নিয়েছিল ইন্দুবালা। তার হাতে মুখে লেগেছিল রস। ঠাম্মা গড়িয়ে দিয়েছিল জল। নিজে হাতে খাইয়েছিলেন নাতনিকে। ঠিক সেই সময় আঁতুর ঘর থেকে ভেসে এসেছিল নবজাতকের কান্নার শব্দ। ঠাম্মা নাতির মুখ দেখে বলেছিলেন, সেই ফিরে আসতে হলো তো? কোথায় যাবে আমায় ছেড়ে? তার বিশ্বাস ছিল দাদু ফিরে এসেছে আম, জাম, কাঁঠাল, মালপোর গন্ধ বুকে নিয়ে। বাবা ফিরেছিল শ্মশান বন্ধুদের সাথে বিকেলেরও পরে। ততক্ষণে ঠাম্মার সাদা থান পড়া হয়ে গেছে। ছোট্ট ভাইটা হাঁ করে ঘুমোচ্ছে তার কোলে। এদের কারো মৃত মুখ দেখেননি ইন্দুবালা। ভাগ্যিস দেখেননি। খাটের ওপর চিত হয়ে শোন ইন্দুবালা। পিঠের ব্যথাটাও আরও বাড়ে। শুয়ে শুয়ে বুঝতে পারেন রাস্তার উল্টো দিকে কর্পোরেশনের কলে জল নিতে আসছে টুকটাক করে বাজারের লোকজন। উঠতে ইচ্ছে করছে না। সারা দেহের অবসাদ আজ যেন মনে নেমে এসেছে। ঠাম্মার মৃত্যু সংবাদ যেদিন ভাই নিয়ে এসেছিল, সেদিন ইন্দুবালার সাধ। বাড়ি ভর্তি লোক বিয়েতেই হয়নি, সাধে হবে ভাবাটাও বোকামো। নিজের বৌভাতের রান্না যেমন ইন্দুবালাকে নিজেই করতে হয়েছিল, ঠিক তেমনি সাধের রান্নাটাও। গোনাগুন্তি মাছের দাগা ছিল। চাল নেওয়া হয়েছিল মাথা গুনে। শাশুড়িকে খাইয়ে স্বামীকে খাইয়ে যখন ইন্দুবালা খেতে বসতে যাবেন, দরজায় কড়া নড়ল। রান্নাঘর থেকে উঠে এসে সদর খুলতে হলো তাঁকেই। শ্রাবণের চড়া রোদ আর বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ভাইটা তারই সামনে, কতদিন পরে। চোখে তখন দিদির কপোতাক্ষের টলটল জল। ইছামতি গাল বেয়ে গড়াচ্ছে। বাড়িতে ঢুকতে বলবেন কি, ভাষায় হারিয়ে ফেলেছেন যেন ইন্দুবালা ভাইকে দেখে। ঠোঁটের ওপর গোফের রেখা, গালে কচি ঘাসের মতো দাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, ঠিক যেন মনিরুল সেজে দাঁড়িয়ে আছে ভাই। ভেতরে আসতে বলবি না? এখানেই দাঁড়িয়ে থাকবো? ইন্দুবালা ভাইয়ের হাত ধরেন। ঝুপ করে যেন তাকে ছুঁয়ে ফেলে কলাপোতার গ্রামটা, বস্তির পুকুর, তেপান্তরের ধান ক্ষেত, কদবেলের আচার। আর ভাই দেখে তার দিদি আরও সুন্দর হয়েছে। গা থেকে খসে গেছে অজগাঁয়ের পুরনো চাদর। নতুন মা হবার যাবতীয় সব কিছু যেন গা থেকে ফুঁড়ে বের হয়ে আসছে তার। ঠিক এই সময়েই তো ইন্দুবালার থাকা উচিত ছিল গ্রামে। ঠাম্মা কি খুশি হতো। উঠোন ভরে উঠত আচারের বয়ামে। মা বিশালক্ষীতলায় পুজো দিত। বিরক্ত হলেন শাশুড়ি। শুভ বাড়িতে অশৌচে এজো নাকি?
মাথা নেড়েছিল ভাই। কাজকর্ম মিটিয়ে তারপরে এসেছে। আরও বিরক্ত হয়ে বুড়ি বলেছিল, তাহলে আর কি, গেলাও এবার ভাইকে। ইন্দুবালা আসন পেতে কাঁসার থালায় বাটিতে সাজিয়ে দিয়েছিল নিজের খাবারটুকু। পরম আদরে খাইয়েছিল ভাইকে। এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে যতক্ষণ না খাওয়া শেষ হয়। ভাইয়ের মধ্যে ইন্দুবালা কাকে খুঁজছিলেন সেদিন? বাবাকে, মনিরুলকে, নাকি নিজের ফেলে আসা অতীতকে? চলে যেতে চেয়েছিল ভাই সেদিনই কলেজ স্ট্রিটে, সেখান থেকে কোনো এক বন্ধুর বাড়ি। যেতে দেননি ইন্দুবালা। নিজের ঘরে শুইয়েছিলেন ভাইকে, ঘুমো চিন্টু, তারপরে বিকেলে না হয় বেরোস। ভাই যতক্ষণ না ঘুমিয়ে পড়ে ইন্দুবালা ঠায় বসে থাকেন তার মাথার কাছে। যতক্ষণ দেখা যায় ঘুমিয়ে থাকা মানুষের মুখের প্রশান্তি ভালো লাগে তার। এই প্রশান্তি কি মারা যাবার সময়ও থাকে না? পুকুরে ভাসছিল যে স্বর্ণলতার দেহ। তার বড় বউ সাজার শখ ছিল। রিয়াজও ভালোবাসত তাকে খুব। স্বর্ণলতার ফুলে ওঠা দেহটাকে যখন জল থেকে তোলা হলো, কি যে প্রশান্তি ছেয়েছিল মুখটায়, যেন ডুব সাঁতার দিয়ে উঠল সে এক্ষুনি। কথা ছিল বিরাজ দাঁড়িয়ে থাকবে খেয়াঘাটে, রাতের নৌকা তাদের পার করে দেবে সভ্য জনপদ। দূরে কোথাও তারা ভালোবাসার জঙ্গলের মধ্যে আশ্রয় নেবে, যেখানে কেউ তাদের চেনে না, জানে না, ধর্মের পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে না। স্বর্ণলতা ঠিকই পৌঁছেছিল সময়েই। খেওয়াও ছিল খাটে বাঁধা, শুধু রিয়াজ আসেনি। অনেক ভোরে আকাশ ফর্সা হবার আগে বাড়ি ফিরে আসার পথে স্বর্ণলতা রিয়াজকে পেয়েছিল আলের ধারে। রিয়াজের কাছে সব কিছুই ছিল, শুধু প্রাণটুকু ছাড়া। কারা যেন তার শ্বাসনালীটা কেটে দিয়েছিল এফোর ওফোর করে। স্বর্ণলতার তখন কান্নায় দুঃখে লুকিয়ে পড়তে ইচ্ছে করছিল। ডুব সাঁতার দিয়েছিল সে জলে। যখন ভেসে উঠেছিল তখন বেলা গড়িয়ে গেছে। খবরটা প্রথমে এনেছিল মনিরুল। ইন্দুকে বলার পর ফুঁপিয়ে কেঁদেছিল মেয়েটা। সেদিনও যে স্বর্ণলতা স্বপ্ন দেখত সংসারের, রিয়াজের সাথে অনেক দূরে চলে যাচ্ছে কোথাও। এর আগে কোনোদিন মনিরুল ইন্দুকে কাঁদতে দেখেনি, যদিও প্রথম চিঠিটা ততদিনে দেয়া হয়ে গেছে দুজনের। ছটফট করে ওঠেন ইন্দুবালা। তাহলে কি এতক্ষণ ভাইয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সে মনিরুলের কথা চিন্তা করছিল? উঠে পড়েন ইন্দুবালা। পেটের ভেতর থেকে লাথি মারছে বাচ্চাটা। যেমন খিদে পেয়েছে তার মায়ের, তেমনি তারও। রান্নাঘরে এসে দেখেন চাল বাড়ন্ত। ভাত বসাবেন তার জোগাড়টুকু নেই। এই এত বেলায় কি খাবেন? নজরে পড়ল বেতের ঝুড়ি শালপাতায় মোড়া। ভাই এনেছে। তাকে এতক্ষণ যত্ন আত্তি করতে গিয়ে সেদিকে নজরও পড়েনি, ভুলেই গিয়েছিলেন ইন্দুবালা। শালপাতায় বাঁধা টুকরিটা খুললেন। তার মধ্যে থরে থরে সাজানো আছে মালপোয়া। চোখ ফেটে জল এলো ইন্দুবালার। গোগ্রাসে খেতে থাকলেন তিনি, যেন কত জন্মের খিদে নিয়ে তার দাদু ঢুকে পড়েছে তাঁর পেটে। ঠাম্মার হাতে না হোক, গায়ের ভোলা ময়রার দোকানের মালপোয়া খেতে চাইছে গোটা শরীর তোলপাড় করে। অনেকটা খাওয়ার পর যখন থামলেন ইন্দুবালা, জল তেষ্টা পেয়েছে বড়, কিন্তু জল এগিয়ে দেওয়ার মতো কেউ নেই। ঠিক তখন সেই মুহূর্তে বুক ছাপিয়ে গলা কাঁপিয়ে কান্না পেল তার মৃত ঠাম্মার জন্য। পায়ের তলায় গোটা পৃথিবীটা যেন নড়ে উঠল হঠাৎ। চোখে অন্ধকার দেখলেন। যা খেয়েছিলেন উগরে দিলেন সব। রান্নাঘর ভেসে গেল স্বাদ না খাওয়া নতুন মায়ের বমিতে। দরজা খোলার শব্দ পেলেন ইন্দুবালা। ধনঞ্জয় ঘর ঝাড় দিতে এসেছে। নিচের রান্নাঘরে উনুনের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে আকাশের দিকে। বাজার কিন্তু কিচ্ছুটি করা নেই মা। কি রান্না হবে? ধনঞ্জয় জানতে চায়। ইন্দুবালা চুপ করে থাকেন। কি গো, বলো কিছু। শরীর খারাপ নাকি তোমার? ইন্দুবালা ধোঁয়া দেখছেন। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ওপরে উঠছে। বাজারের লোকেরা এসে বলেছিল নিমতলার ইলেকট্রিক চুল্লিতে কাজ চলছে মা।
বডি কাঠে পোড়াতে হবে। তখনও শ্মশানে স্বামীর খাট ছুঁয়ে বসে আছেন ইন্দুবালা। দূরে লক্ষ্মী ছেলে মেয়েদের সামলাচ্ছে। তোমরা যা ভালো বোঝো করো, এইটুকুই বলতে পেরেছিলেন তিনি। মাস্টার রতনলাল মল্লিকের বডি যখন চিতায় তোলা হলো, তখনও ইন্দুবালা আঁচ করতে পারেননি কাঠে পোড়ানোর বিভৎসতা। প্রিয় মানুষ ছিল না কোনোদিনই মাস্টার, কিন্তু যে মানুষটা চারপাশে ঘুরে বেড়াতো, এদিক ওদিক দিয়ে যন্ত্রণা দিত, সময় নেই অসময় নেই ঘাড়ের ওপর চেপে বসত, জোর করে সরিয়ে দিত শাড়ি সায়া ব্লাউজ, সেই মানুষটা আগুন পাওয়ার সাথে সাথে কেমন যেন চড়বড় করে উঠতে শুরু করলো। শরীর ফুঁড়ে বেরিয়ে আসতে থাকলো জল, যেন সারা জীবনের হুইস্কি সোডা এক্ষুনি এই জ্বলন্ত সর্বগ্রাসী চিতাকে নিভিয়ে দেবে। লক্ষ্মী এসে মুখ ছামটা দিয়েছিল। কি করছিস কি এখানে দাঁড়িয়ে তুই? আমাদের কি এসব দেখতে আছে? চল মেয়েটাকে দুধ খাওয়াবি চল, বড় কাঁদছে যে। কি দেখেছেন আর কি দেখেননি সেই হিসেব কষতে গেলে বেলা কাবার হয়ে যায় ইন্দুবালার। পাশ ফিরে শুয়ে ধনঞ্জয়কে বলেন, উনুন ধরিয়েছিস কেন? গ্যাস কি ফুরিয়েছে? ধনঞ্জয় হাতের ছাটাখানা মেঝেতে রেখে বলে, ওই দেখো। আজকের দিনটা কি ভুলে গেলে মা তুমি? ইন্দুবালা হাতড়াতে থাকেন মনের মধ্যে, আজকে আবার কি? ধনঞ্জয় মাথায় হাত দিয়ে বলে, সত্যি এবার তোমার বয়স হয়েছে মা। আজ যে রথ, ভুলে গেলে সব কিছু? কুমোরটুলিতে দুর্গার কাঠামোয় মাটি পড়বে, স্কুলের লম্বা রথ বেরোবে, কত সাহেব শুভ নাচানাচি করবে। হোটেলের সামনে বোর্ডে তো গতকাল লিখে রেখেছ। উঠে পড়েন ইন্দুবালা। কি লিখেছি রে? খিচুড়ি, পাঁপড় ভাজা, আনারসের চাটনি আর কাঁঠালের ক্ষীর, বিড়বিড় করে জানতে চান ইন্দুবালা। আর মালপোয়া? ধনঞ্জয় রেড়ে করে ওঠে, না না, ওইসব একদম কিচ্ছু লেখা ছিল না। হাঙ্গামা বাঁধিও না মা, চিনির দাম বড্ড বেড়েছে, আটা বাড়ন্ত, ময়দা বাড়ন্ত, গোলমরিচ আনা নেই। ইন্দুবালা জানতে চান, আর মৌরি? ধনঞ্জয় জবাব দেয়, না। চিরকালের অভ্যেসের মতো সে কাকে যেন একটা গাল পারে। সেই অদৃশ্য মানুষটাকে দেখতে বড় ইচ্ছে করে ইন্দুবালার, কিন্তু তিনি জানেন ধনঞ্জয়ের একমাত্র ইন্দুবালা ভাতের হোটেল ছাড়া আর কেউ নেই। ঠিক যেমন চারপাশে 3 ছেলে মেয়ে নাতি নাতনি থেকেও ইন্দুবালা একা, তারও এই ভাতের হোটেল ছাড়া কেউ নেই। অনেক রাতে কলেজ স্ট্রিট পাড়া ঘুরে বাড়ি আসে ভাই। হাতে তার একখানি চটি বই, 3 পাহাড়ের স্বপ্ন। বেড়াতে যাওয়ার বই বুঝি? ইন্দুবালা জানতে চান। ভাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। খুলে দেখলেই বুঝতে পারবি। এগিয়ে দেয় বইটা। ইন্দুবালা অবাক হন। কবিতা পড়িস নাকি তুই আজকাল? ঘাড় নাড়ে ভাই। তুই আর মনিরুলদা যেমন পড়তিস। কথা বাড়াতে চান না ইন্দুবালা। এরপর কথা বললে আরও অনেক কথা উঠবে। সেই কথা মনের মধ্যে হাওয়ার সাথে উথাল পাথাল হলে রাতে ঘুম হবে না। এই ভোরো ভোরো অবস্থায়ও মাস্টার রতনলাল মল্লিক আঁকড়ে ধরতে চাইবে তাকে। দম বন্ধ হয়ে আসবে তার। মাটিতে এখন তাই বিছানা। শরীরটাকে কোনো রকমে আড়াল করার চেষ্টা। ওপরের ঘরে শুতে ভয় করবে তোর ভাই? অবাক হয়ে চশমার ফাঁক দিয়ে তাকায় ভাই। একদম মনিরুল। চোখ সরিয়ে নেয় ইন্দুবালা। ভয় করবে কেন? আমি তো এখন একাই শুই মাঝের ঘরটায়। ঠাম্মার ঘরটা তো বন্ধই থাকে। ইন্দুবালা জানতে চান, ভয় করে না তোর? ভাই বলে, থুস, ভয় করবে কেন? ইন্দুবালার যখন বিয়ে হয় তখন ভাই তার কাছে শুতো, জড়িয়ে আঁকড়ে ধরে। কতটুকুনি ছিল তখন। আর একদিন থেকে যাবি? মাথা নাড়ে ভাই। না রে, হবে না দিদি, কাল তো রথ, স্কুল ছুটি, পরশু পরীক্ষা, না গেলে স্যার খুব বকবে। আর বাবার শরীরটাও। থেমে যায় ভাই। ইন্দুবালা জানে তার বাবার শরীরও ভালো না। মাঝে মাঝে জ্বর হয়, কাশি হয়। মা লিখেছে কাশির সাথে রক্ত ওঠে। ভাই ঘুমিয়ে পড়ে। ইন্দুবালা টেনে নেয় পাশে রাখা চটি বইখানা।
কবে থেকে পড়তে শুরু করলো তার ভাই কবিতা? 3 পাহাড়ের স্বপ্ন কবিতার বইটার লেখক কে যেন এক বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাতাখানা উল্টে দেখল ইন্দুবালা, আর ঠিক তখনই ডাক পড়ল তার নিচের থেকে। মাস্টার রতনলাল মল্লিক ঘরে অপেক্ষা করছেন। পেঁচিয়ে উঠছে ইন্দুবালা, তার গা দিয়ে, শরীর দিয়ে আরও একটা শরীর পেঁচিয়ে উঠছে। মাস্টার রতনলাল মল্লিক তার পোয়াতি বউটাকে পেঁচিয়ে উঠছে, ঠিক যেমন বিষধর সাপ ওঠে গাছের গায়ে। বন্ধ হয়ে আসছে ইন্দুবালার শ্বাস প্রশ্বাস। ভাই যেন চিলেকোঠার ঘর থেকে পড়ে চলেছে ছোট্ট চটি বইখানা খুলে গড়গড় করে। ঘুমের মধ্যে শুনতে পেলাম শঙ্খচূড়ের কান্না। এ আনন্দ অসহ্য বন, দিশনে লোয়ার আর না। জেগে উঠলাম, দেখতে পেলাম আর না দেবার সুখে কেয়া ফুলটি ঘুমিয়ে আছে বিষধরের বুকে। গলা বুঝে আসছে ইন্দুবালার, কান্নায় ঘেন্নায় ভোর রাতে উঠে ঠান্ডা জল মাথায় ঢালেন তিনি, একবার নয় বারবার। তারও অনেক দিন পরে ভাই যখন আর নেই, স্বামী যখন আর নেই, চারিদিক শূন্য খাঁ খাঁ। হোটেলের ঘরে কে যেন একটা কবিতার বই ফেলে রেখে গিয়েছিল। পড়ে ফেলেছিলেন ইন্দুবালা কবির নামটা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তখন কলকাতায় বোমা, রাস্তায় ঘাটে মৃতদেহের সারি, ছোট ছোট ছেলেমেয়েগুলো গঙ্গায় ভাসছে লাশ হয়ে। অনেক রাতে একটা ছেলে বইটা ফেরত নিতে এসেছিল লুকিয়ে, সঙ্গে নিয়ে এসেছিল এক পেট খিদে। হ্যাঁ, সেদিনটাও ছিল রথের দিন। মনে আছে ইন্দুবালা পাঁপড় ভেজেছিলেন, হিঙের গন্ধ মাখানো খিচুড়ি হয়েছিল, আর ছিল চুষির পায়েস। প্রথম দিন ইন্দুবালার সাথে তার কোনো কথা হয়নি। কোচর থেকে রিভলভারটা বার করে রেখেছিল টেবিলে। অলোকের কথা আগেও অনেকবার বলেছি ইন্দুবালা আপনাদের, তবে বিস্তারের ব্যাখ্যান অবশ্যই আসবে পরে। সাধে কি আর ভালোবেসে নাম দেবেন প্যাঁচা? তাড়াতাড়ি শিলনোড়া পেরে ফেলে ধনঞ্জয়। এই বেলা চাল না বেটে রাখলে বুড়ি নিজেই বাড়তে শুরু করে দেবে। এই গুচ্ছের লোকের জন্য মালপোয়া বানানো কি মুখের কথা? এরই মধ্যে জলহস্তির ছানাগুলো ঘুরে গেছে, মানে সামনের হোস্টেলের ওই ছেলে মেয়েগুলো। ঠাকুমা দেওয়ালে কি লিখছে দেখতে এসেছে হুড়মুড়িয়ে। কি গো, সব পাল্টে দিচ্ছ নাকি? শুক্তো ভাত এইসব কিন্তু কিচ্ছু খাবো না আজকে। ছোট করে ছেলেদের মতো চুল ছাটা মেয়েটা ঘাড় ঘুরিয়ে বলে। ধনঞ্জয়ের মনে হয় ঠাস করে গালে একটা ঠাটিয়ে থাপ্পড় দিই। সেদিন আবার সিগারেট কিনছিল দেখেছে ধনঞ্জয়। ইন্দুবালাকে বলতে এলে নিজেই ধাঁতানি খেয়েছিল বেশি। কেন, তুমি বিড়ি ফোঁকো না? তাও তো ওরা মনের সুখে 2 টান দিতে পারে, আমরা কি পেয়েছি জীবনে? ধনঞ্জয় কথা বাড়ায়নি আর। বাবুই পাখির বাসার মতো চুল যে ছেলেটার, সেটা আরও ধ্যাসটা। কি গো, কি কি চেঞ্জ করছো? তাই বলে কাঁঠাল ক্ষীরটা চেঞ্জ করো না প্লিজ। ওটার যে গল্পটা বলেছিল সেটা কিন্তু আমি কালকে ফেসবুকে শেয়ার করেছি। ওখান থেকে অনেকে আসবে বলেছে খেতে। মোটা ছেলেটা এরপর এগিয়ে আসে। তোরা বড় ছটফট করিস, আগে দেখ না কি লেখে ঠাকুমা। একরাশ ছেলে মেয়ে, আর তাদের মাঝে 70 পেরানো এক বুড়ি সাত সকালে ভাতের হোটেলের সামনে ভিড় করে থাকে। খিচুড়ি, পাঁপড় ভাজা, আনারসের চাটনি, কাঁঠাল ক্ষীরের নিচে বড় করে লেখা হয় মালপোয়া। ভিড়টা যেন একসাথে চিৎকার করে ওঠে, ইয়ে! জড়িয়ে ধরে ইন্দুবালাকে ওরা সবাই। কেউ তার মধ্যেই ফেসবুক লাইভ করে দেয়। কাল যে আপনাদের কাঁঠাল ক্ষীরের গল্পটা বলেছিলাম, আজ তার সাথে ইনক্লুড হয়েছে মালপো। জোরে জোরে চাল বাটে ধনঞ্জয়, কারণ সে জানে এরপর স্নান সেরে এসে রান্নার ধুম পড়বে বুড়ির। একটা নেশার মধ্যে থাকবে সেই দুপুর পর্যন্ত, যতক্ষণ না শেষ রান্নাটুকু হয়, যতক্ষণ না শেষ মানুষটা খেয়ে চলে যায় হোটেল থেকে। নতুন সাইকেল কিনেছে মনিরুল, সেটা দেখাতে এসেছিল। ইন্দু জানে এটা একটা অছিলা। আসলে তারা আজ যাবে মোক্তার পাড়ায় রথের মেলায়। মাকে কি করে বলবে? সাইকেল শেখাটা খুব সহজ মিথ্যের রাস্তা।
ছেলে মেয়ে দুটো বাড়ছে যেন তাল গাছের মতো। মায়ের মন সায় দিতে চায় না। তার আগে বাবা বলে দেয় সরল মানুষের মতো, যাবি তো যা না, সামনের বারে আরেকটু বড় ক্লাসে উঠলে ইন্দুকেও কিনে দেব সাইকেল, তখন দুজনে একসাথে স্কুলে যাবি সাইকেল চালিয়ে। সে সৌভাগ্য হয়নি ইন্দুবালার। তার আগেই বিয়ে হয়ে গেছিল তার। স্বর্ণলতার আত্মহত্যা চোখ খুলে দিয়েছিল অনেক মায়ের। তারা কিছুতেই আগুন আর ঘি পাশাপাশি রাখতে চায়নি, বরং আগুনেই মেয়েকে বিসর্জন দিয়েছিল। জ্বলে পুড়ে শেষ হয়েছিল মেয়েগুলো। কজন ইন্দুবালা হতে পেরেছিল, যাদের নিয়ে লেখা হয়েছিল খবরের কাগজে, ফেসবুকে? সামনের রডে বসতে লজ্জা করেছিল ইন্দুর, তবুও বসেছিল সে। হাওয়ার মতো উড়ছিল মনিরুলের সাইকেল কপোতাক্ষের তীর ধরে। হাতে হাত থেকে যাচ্ছিল দুজনের। শ্বাসে প্রশ্বাসে চরম উত্তেজনা। ওরা কাছ থেকে পাচ্ছিল দুজনের ওম। চোখ বন্ধ করেছিল ইন্দু। সে যেন কাঠের নাগরদোল্লা, ঘোড়ার দোল্লা, বুড়ির চুল, ঝাল ঘুগনি, পাঁপড় ভাজা, রথের মেলা এইসব ছাপিয়ে মৌরির গন্ধ পাচ্ছিল মনিরুলের গা থেকে। যে মৌরির গন্ধ পেয়েছে সে তার ঠাম্মার মালপোয়ায়, ভোলা ময়রার দোকানে, অনেক পরে রিভলভার নিয়ে খেতে আসা অলোকের কবিতার বইয়ে। স্নান সেরে আয়নার সামনে এসে দাঁড়ান ইন্দুবালা। কতদিন পর আজ তিনি মালপোয়া ভাজবেন। তাঁর চোখে মুখেও কি ফুটে উঠছে না এক প্রশান্তি, যা কি মৃত্যুর বার্তাবহ? মনিরুলের মৃত মুখখানি তিনি দেখেননি, কিন্তু আন্দাজ করতে পারেন খানসেনারা গোটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে। সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে মনিরুল তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। গোটা বাড়িটা যতক্ষণ না জ্বলন্ত সূর্য হয়ে উঠছে, মনিরুল ততক্ষণ চোখ বন্ধ করছে না। সে জানে একটা ভাষার জন্য একটা রাষ্ট্রের স্বপ্ন দেখছে সে। আর ইন্দুবালা কি স্বপ্ন দেখেছিলেন তিনি? সে কথা কেউ কোনোদিন জানতে চায়নি, আজও না। হইচই পড়ে গেছে গোটা অঞ্চল জুড়ে। ছেনুমিত্তির লেনে একই ভিড় লেগে থাকে, আজ যেন আরও বেশি ভিড়। তাও সেটা ইন্দুবালা ভাতের হোটেলকে ঘিরে। হাফবেলা অফিস করে কালেক্টর অফিসের কেরানিকুল চলে এসেছে। হোস্টেলের ছেলে মেয়েগুলো হাজির হয়েছে। তার সাথে নিয়মিত বাজারের খদ্দেররা আছে। কিছু ফ্লাইং কাস্টমার তো থাকেই। এর সাথে জুড়েছে রাজ্যের ফেসবুক ফ্রেন্ডরা। চারিদিকে শুধু কচি কাচাদের কলকলানি। মাথা খারাপ হওয়ার অবস্থা ধনঞ্জয়ের। হোটেলটাও হয়েছে আজ দেখার মতো। সেখানে যেন তার প্রবেশ নিষেধ। ছেলেমেয়েগুলো নিজেরাই হাতে হাতে কাজ করে নিচ্ছে। কেউ জল দিচ্ছে, কেউ ক্যাশ সামলাচ্ছে, কেউ থালা পাচ্ছে, কেউ পরিবেশন করছে। আর রান্নাঘরের দিকে তো যাওয়াই যাচ্ছে না, সেখানে আরও ভিড়। সবাই ঝুঁকে পড়েছে তাদের মোবাইল ক্যামেরা নিয়ে। সেই ছোট্ট স্ক্রিনে ফুলে ফুলে উঠছে লাল হয়ে যাওয়া মালপোয়াগুলো। বড় ছাঁকনিতে সোজা চলে যাচ্ছে চিনির হালকা রসে। মৌরির গন্ধ, গোলমরিচের স্বাদ ছড়িয়ে পড়ছে বাতাসে। আর এসবের মধ্যে প্রশান্তি মাখা মুখ নিয়ে রান্না করে চলেছেন ইন্দুবালা। না, এই মুহূর্তে স্মৃতিরা তার আশেপাশে কেউ নেই। নেই খুলনা, কলাপোতা, ছেনুমিত্তির লেন। এখন তিনি যেন এক শিল্পী, কারিগর। নতুন সৃষ্টির উন্মাদনায় মেতে আছেন। তার বুড়ো ডালপালাগুলো চারিদিক থেকে যেন শুষে নিচ্ছে তারুণ্যের আস্বাদ, নতুন করে বেঁচে থাকার আকাঙ্ক্ষা।